স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের মোত্তালিব স্যার। আশা করছি তোমরা সকলে এই করোনা দুর্যোগের মুহূর্তেও বাসায় অবস্থান করে তোমাদের পড়াশুনোর কাজ সুস্থ শরীরে চালিয়ে যাচ্ছ এবং এটাও আশা করছি যে তোমাদের পরিবার সকলে সুস্থ রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতদিন আমরা 12 অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমরা এই 12 অধ্যায়ের 2টা সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করছি। তো প্রথমত আমরা উদ্দীপকটা পড়ে বোঝার চেষ্টা করি কি বলতে চাচ্ছে। সজীব দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে কর্মরত ছিল। প্রতি মাসে সে তার আয়ের একটি অংশ দেশে মা বাবার কাছে পাঠায়। অন্যদিকে কানাডার নাগরিক মিস্টার জন বাংলাদেশে দীর্ঘদিন ব্যবসা করেন। তিনিও প্রতি মাসে কানাডায় টাকা পাঠান। তার মানে আমাদের দেশের একজন যে বিদেশে থাকে সে সেখান থেকে টাকা পাঠায়, আবার বিদেশে একজন আমাদের দেশে থাকে সেও তার দেশে টাকা পাঠায়। এই হলো দুই উদ্দীপকটার মূল বিষয়। তো তার আলোকে আমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছে এখন, সে প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। কদাকের প্রশ্ন হচ্ছে, কোনো দেশের মোট আয় কতভাবে ব্যয়িত হয়? আমরা জানি কোনো দেশের মোট আয় 2টা ভাগে ব্যয়িত হয়। খ নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়? আসলে দারিদ্র্যের দুষ্ট চক্র একটা অর্থনৈতিক ধারণা। তো আমরা যদি বলি, দরিদ্র দেশের লোকদের আয় কম বলে বাজারে পণ্যের চাহিদা কম বলে বিনিয়োগের পরিমাণ কম, আবার দেশে বিনিয়োগের পরিমাণ কম হওয়ার কারণে কর্মসংস্থানও কম, যা থেকে লোকদের আয়ের স্বল্পতা দেখা যায়। এভাবেই চক্রাকারে চলতে থাকে। এটি হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। তাহলে আমরা যেটা বুঝলাম, দরিদ্র দেশগুলোর জন্য একটা অর্থনৈতিক ধারণা হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। আমরা জানি দরিদ্র দেশগুলোতে লোকদের আয় কম থাকে, আর আয় কম থাকে বলে বাজারে পণ্যের চাহিদাও কম থাকে। বাজারে পণ্যের চাহিদা কম থাকে বলে বিনিয়োগের পরিমাণ কম থাকে, আর বিনিয়োগের পরিমাণ কম থাকে বলে কর্মসংস্থানের কম অবস্থাও কম থাকে, যা একটা লোকের আয়ের স্বল্পতা দেখা যায়। এভাবেই যে চক্রাকারে বারবার চক্রাকারে চলতে থাকে, এটি হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। ওকে, আমরা খদাগের প্রশ্নও দেখলাম। তো আমরা এখন চলে যাব আমাদের সৃজনশীলের সেই গদাগের প্রশ্নে। বলছে, সজীবের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত হবে ব্যাখ্যা করো। সজীব বিদেশে অবস্থান করে, সেখান থেকে বাংলাদেশে টাকা পাঠায়। তো কিভাবে তার টাকাটা ইনক্লুড হবে বাংলাদেশের জাতীয় আয়ে, সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। উদ্দীপকে সজীবের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদনের সম্পৃক্ত হবে, মানে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে সম্পৃক্ত হবে। জ্ঞানমূলক শেষ হল। তো বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ও উৎপাদন মোট জাতীয় উৎপাদন জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। সজীব একজন বাংলাদেশি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে যে আয় উপার্জন করে এবং দেশে টাকা পাঠাচ্ছে, তা এদেশের জিএনপির সাথে যুক্ত হয়ে জিডিপি বৃদ্ধি করবে। মোট জাতীয় উৎপাদনে এটি যুক্ত হয়ে দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে। জিডিপিতে যেখানে দেশের অর্থনৈতিক প্রকৃত চিত্র পাওয়া যায় না, সেখানে জিএনআই দ্বারা খুব সহজে দেশের প্রকৃত চিত্র পাওয়া যায়। কেননা মোট জাতীয় আয়ে প্রবাসীর আয় যোগ করে অভিবাসীদের আয় বিয়োগ করে হিসাব করা হয়। সুতরাং আমরা এই যে গদাগের প্রশ্নের অ্যান্সারটা পড়লাম, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সজীব যে টাকা পাঠাচ্ছে সেটা আমাদের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে এবং যুক্ত হবে সেটা জিএনপিতে যুক্ত হয়ে, আমরা জানি জিএনপিতে সেই সমস্তগুলো যে বিদেশের পাঠানো টাকাও জিএনপিতে যুক্ত হয়। আর জিএনপি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা জিডিপিটাও বৃদ্ধি পাবে, আর জিডিপি বৃদ্ধি পাবে, বাংলাদেশের অর্থনীতিটা উন্নত হবে। তবে আমরা দেখতে পাই যে জিডিপি আসলে একটা দেশের অর্থনৈতিক প্রকৃত চিত্র তুলে ধরে না। মূলত সেখানে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, যেটা বলে থাকি, মোট জাতীয় উৎপাদন বা জিএনপিও বলে থাকি। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটা দেশে খুব সহজে প্রকৃত চিত্র পেতে পারি, কেননা সেখানে মোট জাতীয় প্রবাসীদের আয়টা যোগ করা হয় এবং অভিবাসী মানে বিদেশি যারা আমাদের এখানে থাকে তাদের আয়টা বিয়োগ করা হয়।
তো ঠিক আছে, এই ছিল আমাদের গ দাগের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘ দাগের প্রশ্নে আমরা যাব, মিস্টার জনের কাজ বাংলাদেশের জাতীয় আয়ে কী প্রভাব ফেলবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। তো আমরা আসলেই বুঝতে পারছি, এদেশে থাকে এবং সে তার টাকা বিদেশে পাঠায়, অবশ্যই তো বাংলাদেশের জাতীয় আয় এই যে কি। আর তোমরা এই প্রশ্নটা পড়ার সময় খুব সাবধানে পড়বে। তোমরা অনেকেই হয়তো পড়তে পারবে যে মিস্টার জনের কাজ বাংলাদেশের জাতীয় আয়ে কী প্রভাব ফেলবে। আসলে এই কি যদি ধারণা করতো মানে কী ধরনের প্রভাব ফেলবে, তখন কয় দীর্ঘি হতো। কিন্তু যখন দেখবো কয় রশ্মি যে মিস্টার জনের কাজ বাংলাদেশের জাতীয় আয়ে কী প্রভাব ফেলবে, জাতীয় আয়ে কি কোনো প্রভাব ফেলবে, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। তারপর যদি তুমি হ্যাঁ বলো হার পক্ষে যুক্তি দেখাবে, না বললে নার পক্ষে যুক্তি দেখাবে। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো এবং অ্যান্সারে আমরা যাচ্ছি। উদ্দীপকে মিস্টার জন একজন কানাডীয় নাগরিক। তিনি বাংলাদেশে অভিবাসী হিসেবে আছেন। আর তার আয় তিনি দেশে পাঠান, কিন্তু এরপরেও এই আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে। তার মানে এক কথায় যদি আমরা বলে থাকি যে জ্ঞানমূলকটা হয়, মিস্টার জনের কাজ বাংলাদেশের জাতীয় আয়ে প্রভাব ফেলবে। তারপর আমরা লিখলাম যে উদ্দীপকের মিস্টার জন একজন কানাডীয় নাগরিক। তিনি বাংলাদেশে অভিবাসী হিসেবে আছেন। তার আয় তিনি দেশে পাঠান, কিন্তু এরপরেও তার আয় বাংলাদেশের জাতীয় আয়ে প্রভাব ফেলবে। মোট দেশজ উৎপাদন বা জিডিপি হিসাব করার সময় দেশের অভ্যন্তরীণ আয় এবং উৎপাদনকে হিসাব করা। আমরা জানি যে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যত লোক আছে, সে দেশি হোক বিদেশি হোক, যত লোক আছে তারা যে ইনকামটা করে সেটাই কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হয়। তো বলছে এক্ষেত্রে দেশি বিদেশি সকল নাগরিক আয় অন্তর্ভুক্ত করা হয়। তাই মিস্টার জনের আয় বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে এবং সেভাবে হিসাব করা হবে। এক্ষেত্রে তার আয় বাংলাদেশের জিডিপিকে অবশ্যই প্রভাবিত করবে, কিন্তু মোট জাতীয় আয় হিসাব করার সময় মিস্টার জনের আয়কে বাদ দিয়ে হিসাব করতে হবে। এখানেও এ আয় একটি প্রভাবক হিসেবে কাজ করবে। অন্যদিকে কানাডিয়ান নাগরিক মিস্টার জন তার অর্জিত আয় স্বদেশে নিয়ে গেলেও তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স, ভ্যাট ও কর পরিশোধ করতে হবে। এই পরিশোধ কর থেকেও বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ আয় করবে। এভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের জাতীয় আয়কে মিস্টার জনের কর্মকাণ্ড প্রভাবিত করবে। সেই সাথে তার উৎপাদিত সেবা থেকেও বাংলাদেশ লাভবান হবে। তো এই ছিল ঘ দাগের প্রশ্ন। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে সক্ষম হয়েছো। যদি বিষয়টা বুঝতে গিয়ে সমস্যা হয়, তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো আশা করছি তোমরা এই যে বিষয়গুলো ক দাগের প্রশ্নে আমরা আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো তোমরা ক্লিয়ার। এর পরেও যদি কোনো সমস্যা থাকে, আমরা তো জুম ক্লাসে উপস্থিত হব। জুম ক্লাসে তখন আমরা বিষয়টা নিয়ে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো 2 নম্বর সৃজনশীলটা নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। 2 নম্বর সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলের 3টা কলাম আছে। প্রথম কলামে দেখতে পাচ্ছি দেশের ধরন। দেশের ধরনে আমরা ক এবং খ 2টা দেশ দেখতে পাচ্ছি। দ্বিতীয় কলামে জনসংখ্যা মিলিয়নে হিসেব করা হয়েছে। আসলে এখানে দন্তান্ন হবে, মিলিয়ন বানান। তো দেখছি জনসংখ্যা ক দেশের জনসংখ্যা 1338 মিলিয়ন, খ দেশের জনসংখ্যা মাত্র 165 মিলিয়ন। 3 নম্বর কলমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গড় মাথাপিছু আয় ডলারে, যেখানে দেওয়া আছে ক দেশে মাথাপিছু আয় 4280 এবং খ দেশে মাথাপিছু আয় 1050-এরও কম। তো এর আলোকে আমাদের গ এবং ঘয়ের উত্তর দিতে হবে। তার আগে আমরা ক খাদ্যের প্রশ্নটা পড়ে আসি। ক দাগে বলছে জিএনপি এর পূর্ণ রূপ বা বিস্তৃত রূপ কি? আমরা যেতে জিতে গ্রোস, এনতে ন্যাশনাল, পিতে প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি এর পূর্ণ রূপ হচ্ছে বা জিএনপির বিস্তৃত রূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা এখন চলে যাব খ দাগের প্রশ্ন। খ দাগের প্রশ্নটি হচ্ছে মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো। মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো। আমরা মাথাপিছু আয়ের এই ধারণাটি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি এখন। তো মাথাপিছু আয় হলো, জ্ঞানমূলক আমরা যেটা দেব, মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকের গড় আয়। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকের গড় আয়টাকে মাথাপিছু আয় বলে। আমরা অনুধাবনে যাব। তো মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়ে থাকে। একটা হচ্ছে মোট জাতীয় আয় এবং একটা হচ্ছে মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে মোট জাতীয় আয়কে, জিএনআইকে, সে দেশে মোট জনসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় বা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। সেক্ষেত্রে মাথাপিছু আয়কে আমরা নিম্নলিখিতভাবে সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। সংকেতের সাহায্যে আমরা মাথাপিছু আয়কে প্রকাশ করলে আমরা পাই
ওয়াই বার ইকুয়াল টু ওয়াই মাইনাস পি, যেখানে ওয়াই বার হচ্ছে মাথাপিছু আয়, ওয়াই হচ্ছে মোট জাতীয় আয় এবং পি হচ্ছে মোট জনসংখ্যা। যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, তো মনে করি একটা দেশের মোট আয় হচ্ছে 7,000 কোটি মার্কিন ডলার এবং সে দেশের মাথাপিছু মোট জনসংখ্যা হচ্ছে 14 কোটি। সেক্ষেত্রে যদি আমরা মাথাপিছু আয়ের সূত্রে ফেলাই, তাহলে আমরা লিখতে পারি মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয়, যেটা 7,000 কোটি মার্কিন ডলার, আর মোট জনসংখ্যা 14 কোটি। এবং 7,000 কোটি মার্কিন ডলারকে 14 কোটি দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 500 মার্কিন ডলার পাবো। সেক্ষেত্রে ওই দেশের মাথাপিছু আয় হবে 500 মার্কিন ডলার। তো এই ছিল খদাগের প্রশ্ন। আশা করি তোমার ডিটেলস বুঝতে পারছো। আসলে আমি যদি এগুলো লিখে লিখে দেখাতে পারতাম আরও বুঝতে পারতাম, তবে তোমার ভিডিওটি দেখলে আমি যেভাবে বলেছি সেভাবে লিখে লিখো, বিষয়টা তোমরা বুঝতে সক্ষম হবে বলে মনে করি আমি। তো ঠিক আছে, আমরা এখন যাবো গদাগে। গদাগের প্রশ্ন বলছে উদ্দীপকে ক দেশটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে ক দেশের জনসংখ্যা হচ্ছে 1338 মিলিয়ন, আর এর গড় মাথাপিছু আয় হচ্ছে 4280 মার্কিন ডলার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি উদ্দীপকে ক দেশটি মধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত। জ্ঞানমূলক, উদ্দীপকে ক দেশটি মধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক সে দেশের জনগণের মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়: উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ। উদ্দীপকে ক দেশটির মাথাপিছু আয় আমরা দেখতে পাচ্ছি 4,080 ডলার। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2012 অনুযায়ী মধ্য আয়ের দেশকে নির্দেশ করে। মধ্য আয়ের দেশসমূহ সাধারণত উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে, তাই এ দেশটিকে উন্নয়নশীল দেশ বলা যায়। এসব দেশের জনগণের মৌলিক চাহিদা অনেক অংশেই পূরণ হয়েছে। দেশগুলো দ্রুত শিল্পায়িত হচ্ছে, শিক্ষা এবং সামাজিক অবকাঠামোর দ্রুতমুখী উন্নয়ন ঘটছে। তবে উন্নত সামাজিক অবকাঠামোর উন্নত দেশসমূহের সমপর্যায়ে পৌঁছাতে এসব দেশকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এসব দেশে অর্থনৈতিক অবস্থা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং পরিকল্পিত উন্নয়নের উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। অর্থনীতি পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়, মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং জীবনযাত্রার মানও উন্নয়ন সূচিত হয়। অর্থাৎ উক্ত বৈশিষ্ট্যের আলোকেই আমরা বলতে পারি ক দেশটি হচ্ছে একটি মধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত দেশ। আমরা ঘদাকে যেটা দেখব, ঘদাকে দেশটি হচ্ছে উদ্দীপকের খ দেশটির কৃষিখাতের প্রকৃতি বিশ্লেষণ করো। তো আগে বুঝতে হবে যে খ দেশটা কেমন, তারপরে তো আমাদের কৃষি দেশের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। তো উদ্দীপকে খ দেশটি মাধ্যমে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, মাথাপিছু গড় আয়ের ওপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনুন্নত দেশের চিত্র ফুটে উঠেছে, বা উদ্দীপকে খ দেশটি অনুন্নত দেশের অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংক রিপোর্ট 2012-13 অনুযায়ী অনুন্নত দেশে মাথাপিছু আয় 1,050 মার্কিন ডলারেরও কম। সেক্ষেত্রে উদ্দীপকে খ দেশটি মাথাপিছু আয়ও আমরা দেখতে পাচ্ছি 1,050 ডলারেরও কম। তাই বলা যায় বি দেশটি অনুন্নত দেশের পর্যায়ভুক্ত। অনুন্নত দেশের জনগণের বৃহদংশ খাদ্য, জীবিকা এবং অন্যান্য প্রয়োজন পূরণের জন্য কৃষির উপর নির্ভর করতে হয়। কৃষি জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত। তবে এত গুরুত্বপূর্ণ হলেও কৃষি উৎপাদন প্রণালী এখনও পর্যন্ত আধুনিক এবং সম্পূর্ণ হয়ে ওঠেনি। চাষাবাদের আওতাধীন জমির বৃহদংশ এখনও পর্যন্ত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এর ফলে কৃষি জমির উৎপাদনশীলতাও কম। এছাড়া অনুন্নত দেশের কৃষিটা প্রকৃতি নির্ভর। বৃষ্টিপাতের সময়ও বৃষ্টিপাতের সময়েও নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি কৃষি উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলে। যেহেতু যদি ঠিকমতো বৃষ্টি না হয়, তার মানে ঠিকমতো উৎপাদন করা সম্ভব হবে না। যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টি না হলে বা অতিরিক্ত বৃষ্টিপাত না হলে উৎপাদন বিপুল পরিমাণে কমে যায়। এসব দেশে কৃষিখাতের আরেক বড় ত্রুটি হলো কৃষক এবং কৃষি মজুরদের ন্যায্য মজুরি দেওয়া সর্বক্ষেত্রে নিশ্চিত করা যায় না। তাছাড়া পরিবহন সুবিধার অপ্রতুলতার কারণেও এবং বাজার ব্যবস্থার ত্রুটির কারণে প্রকৃত উৎপাদকেরা অনেক ক্ষেত্রেই উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় না। এই বিষয়টি দেশের সমগ্র কৃষিক্ষেত্রে একটি বিরূপ প্রভাব ফেলে। তো সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় বি দেশটি কৃষিখাতে যথেষ্ট অনুন্নত অবস্থায় বিরাজ করছে। তো
আশা করি আমরা যে দুইটা সৃজনশীল আলোচনা করলাম তোমরা দুইটি ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা জুম ক্লাসে যুক্ত হয়ে আমাদের সাথে বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা, কোথায় সমস্যা সেগুলো বললে আমরা আরও ডিটেলস আলোচনা করতে সমর্থ হব। এবং যদি তোমরা ভিডিওটি বারবার টেনে দেখো তাহলে আশা করি তোমরা বারবার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করলে তোমরা উভয় সৃজনশীলটা বুঝতে সক্ষম হবে আশা করি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি, তোমার জানো চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি ভিডিওটি তোমাদের মাধ্যমে পাঠিয়েছি। তো আমার ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা যথাসময় পেতে পারো। তো সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।